हेलो बच्चों, गुड मॉर्निंग and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. I hope my all प्यारे बच्चों should be okay. Today I want to talk about the new and interesting topic, the potential energy of a charged capacitor of capacitance and capacitor chapter. This is the lecture number 4 in this chapter. তো যাই হোক, আজকে আমরা এই ধারকত্ব অধ্যায়ে আহিত ধারকে সঞ্চিত স্থিতিশক্তি রাশিমালাটি প্রতিষ্ঠা করব বা প্রকাশ করব। মানে আজকে আমাদের আলোচ্য বিষয় বা কি পয়েন্ট অফ দ্য লেকচার যদি বলা হয়, দ্য কি পয়েন্ট অফ দ্য লেকচার, কি পয়েন্ট তাহলে দেখব দ্য পোটেনশিয়াল এনার্জি of a charged capacitor. আহিত ধারকের সঞ্চিত স্থিতিশক্তি রাশিমালা। Find the mathematical expression of the potential energy of a charged capacitor. কোনো একটি আহিত ধারকে সঞ্চিত স্থিতিশক্তি রাশিমালাটি, গাণিতিক রূপটি প্রকাশ করো, এক্সপ্রেস করো। দেখো, আমরা ইতিমধ্যে একটা জিনিস আলোচনা করেছিলাম যে কোনো বস্তুতে, কোনো পরিবাহী বস্তুতে যদি আদান দেওয়া হয় তাহলে তার বিভব বৃদ্ধি পায়। কিসের জন্য? না, তার একটা ধর্ম থাকে। কি ধর্ম? ধারকত্ব। তাহলে বলতে পারি যে কোনো পরিবাহী পদার্থকে আদান দিলে তার যে ধর্মের জন্য সেই আদান গ্রহণ করে তার বিভব বৃদ্ধি করে, সেটাকে বলা তার ধারকত্ব। তাহলে আদান দিলেই যে বিভব বৃদ্ধি পায়, বিভবটা কি? পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ। বিভব বৃদ্ধি পায় মানে কি? তার স্থিতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে কতটা বৃদ্ধি পায়? ধরে নাও কোনো একটা বস্তুতে আমরা 0 থেকে কিউ পরিমাণ আদানকে আমরা আস্তে আস্তে প্রদান করলাম, তাহলে সেই বস্তুটির বিভব আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে ভি হবে। তাহলে এই যতটা বিভব বৃদ্ধি পাবে সেই বিভবটি তার স্থিতিশক্তি। কিভাবে বৃদ্ধি পাবে তার প্রসিডিওরটা আমরা জানবো। আমি তার আগে তোমাদের একটা এক্সাম্পল বলি, খুব সিম্পল। ধরে নাও এই যে পেনটি আছে, পেনটি এখন মাটি থেকে 1 মিটার উঁচুতে আছে। পেনটির ভর এম, মাটি থেকে 1 মিটার উঁচুতে। এখানকার অভিকর্ষজ ত্বরণ জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ইন দিস প্লেস ইজ জি, স্মল জি। তাহলে এই জায়গায় 1 মিটার উঁচুতে পেনটিকে, 1 মিটার উঁচু থেকে পেনটিকে যদি আমি ছেড়ে দেই, তাহলে ধরে নাও তার সোজাসুজি আমি পাটাকে রাখলাম, নিজের পা রাখলাম। তাহলে পেনটি আমার পায়ে গিয়ে যত জোরে গিয়ে আঘাত করবে, এই পেনটিকে আমি যে 2 মিটার উঁচু থেকে ছেড়ে দেই, তাহলে এইটুকু তোমরা নিশ্চিত যে পেনটি আরও সজোরে আঘাত করবে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে পেনটি 1 মিটার উঁচু থেকে পায়ে যত জোরে গিয়ে আঘাত করবে, 2 মিটার উঁচু থেকে তার থেকে বেশি জোরে আঘাত করবে, 3 মিটার উঁচু থেকে তার থেকে বেশি জোরে আঘাত করবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে পেনটির এখানে যতটা শক্তি ছিল তার থেকে উঁচুতে শক্তির পরিমাণ বেশি ছিল। তা না হলে যদি পেনটিতে উঁচু স্থানে শক্তি যদি বেশি না থাকতো, তাহলে সেই বেশি শক্তি দিয়ে সে আঘাত করতে পারতো না। তাহলে আমরা খুব সিম্পলভাবে বলতে পারি যে পেনটিকে 1 মিটার থেকে 2 মিটার উঁচুতে তুলতে গিয়ে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার থেকে 2 মিটার উঁচুতে তুলতে গিয়ে আমাদের যে অভিকর্ষের বিরুদ্ধে যে কার্য করতে হয়,
সেই কার্যই পেনটির মধ্যে স্থিতিশক্তির উপর সঞ্চিত হয় এবং সেটার দ্বারাই সে সজোরে আঘাত করতে পারে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, পেনটি এখানে ছিল, যতটা শক্তি ছিল তাকে কষ্ট করে এই জায়গায় তুলতে গিয়ে, মানে কষ্ট করে এই জায়গায় তুলতে গিয়ে যে পরিমাণ শক্তি আমরা এখানে অ্যাডপ্ট করছি বা যে পরিমাণ কার্য এখানে আমরা করছি, সেই কার্যটাই পেনটার মধ্যে স্থিতিশক্তির উপর আবদ্ধ হয়েছে এবং সেই স্থিতিশক্তিটার মাধ্যমে সেই পেনটি এখন আমার পায়ে সজোরে আঘাত করলো। তাহলে এখানে কি দাঁড়ালো, আমাদের অভিকোষের বিরুদ্ধে যে আমরা কার্য করি, সেই কার্য সেই কোনো একটা বস্তুতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। ঠিক একই ঘটনা, আমরা কোনো একটা বস্তুতে যদি আদান দেই, তাহলে সেই আদান দেওয়ার ফলে সেই বস্তুর বিভব বৃদ্ধি পায়। আবার আদান দিলে কি হবে, সেই আদানটি কি বস্তুটিকে বিকর্ষণ করবে। কেন? একটা বস্তুতে প্রথমত কোনো আদান ছিল না, কোনো বিভব ছিল না, কিছু পরিমাণ আদান দিলাম, তার বিভব বৃদ্ধি পেল। এবার যখন আমি কিছু পরিমাণ আদান সেখানে নিয়ে যেতে যাব, তখন সে কিন্তু বিকর্ষণ করবে। তার কারণ বস্তুটিতে এখন কিছু পরিমাণ আদান আছে এবং তার এখন নিজের একটা শক্তি আছে। সেই আদানের বা সেই শক্তির বিরুদ্ধে আমাকে কার্য করতে আর কিছু আদান ওখানে স্টোর করতে হবে। তাহলে এই বিরুদ্ধে কার্য করে কোনো বস্তু, মানে কোনো আদানকে বা কোনো বস্তুকে নিচু স্থান থেকে উঁচু স্থানে তুলতে গিয়ে যে কার্য করতে হয়, সেই কার্যটাই সেখানে স্থিতিশক্তির রূপে আবদ্ধ হবে বা সঞ্চিত হবে। সেই রাশিমালাটাই আমরা এখানে প্রকাশ করব। তাহলে আমরা বলতেই পারি যে ধরা যাক এটা একটা আহিত বস্তু, দিস ইজ এ চার্জড ক্যাপাসিটর, এটা একটা তোমার কি অবজেক্ট, কন্ডাক্টর, কোনো একটা পরিবাহী পদার্থ। তাহলে এই পরিবাহী পদার্থে প্রথমত কোনো আধান ছিল না এবং তার জন্য কোনো বিভবও ছিল না। তাহলে ইনিশিয়ালি আমরা যে কতগুলি স্টেপ দেখি, ফার্স্ট স্টেপ আমরা কি বলতে পারি, যে ইনিশিয়ালি এই পরিবাহীতে চার্জের পরিমাণ 0, তো ইনিশিয়ালি এই পরিবাহীতে বিভবের পরিমাণ 0। আমরা আস্তে আস্তে এই পরিবাহীতে ফাইনালি কতটা পরিমাণ আদান অ্যাডপ্ট করলাম, যে কিউ পরিমাণ আদান অ্যাডপ্ট করলাম, এবং ফাইনালি এই বস্তুটির বিভব বৃদ্ধি পেয়ে কত হবে, যে ভি পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে এখানে চার্জ দিলেই তার বিভব বৃদ্ধি পায় এবং সেই বিভবটাই কি এখানকার স্থিতিশক্তির রূপে সঞ্চিত হয়। তাহলে আমরা এখানে এই চার্জকে আমরা খুব আস্তে আস্তে, মানে অল্প অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যদি এই বিষয়টাকে লিখি, তাহলে কী দাঁড়াবে, যে ধরা যাক, অর লেট আস কনসিডার, ধরা যাক কোনো পরিবাহী পদার্থে কিউ পরিমাণ আধান প্রদান করলে তার বিভব বৃদ্ধি পায় বি। অর্থাৎ যখন পরিবাহীতে আধান ছিল কিউ আই ইজ ইকুয়ালস টু 0, তখন পরিবাহীর বিভব ভি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু 0, মানে আদান দেয়নি, তার মানে তার বিভব বৃদ্ধি পায়নি। আবার এইভাবে আমরা অল্প অল্প পরিমাণ আমরা আদান দিতে শুরু করলাম, দিতে কিউ ইনিশিয়াল আস্তে আস্তে বৃদ্ধি করতে করতে আমরা ক্যাপিটাল কিউ পর্যন্ত আদান দিলাম। আবার যখন পরিবাহীটিতে আদান দেওয়া হলো
কিউ ফাইনাল ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ পরিমাণ, তখন পরিবাহীর বিভব হবে ভি ফাইনাল ইজ ইকুয়ালস টু পি। অর্থাৎ পরিবাহীটিতে গড় বিভবের মান গড় বিভব হবে ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু ভি ইনিশিয়াল প্লাস ভি ফাইনাল বাই 2। ভি ইনিশিয়াল মিন্স 0, ভি ফাইনাল মিন্স ক্যাপিটাল ভি বাই 2, দ্যাট মিন্স ভি বাই 2। আচ্ছা, তাহলে এই কিউ পরিমাণ আদান দিতে গড়ে পরিবাহীটির বিভব গড়ে কত বৃদ্ধি পায়? ভি বাই 2। তাহলে কৃতকার্য কত হবে? সুতরাং ওই পরিবাহীর কৃতকার্য W is equals to গড় বিভব ইন্টু মোট আদান, গড় বিভব ইন্টু মোট আদান। তাহলে গড় বিভব কত? বা ভি অ্যাভারেজ ইন্টু কিউ ইনিশিয়াল প্লাস কিউ ফাইনাল, মোট আদান। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? আমি এই সাইডে লিখলাম এটাকে, তাহলে আমরা লিখতে পারি যে কৃতকার্য W ইজ ইকুয়ালস টু বা ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ভি অ্যাভারেজ মিন্স ভি বাই 2 অ্যান্ড টোটাল চার্জ মিন্স 0 প্লাস কিউ, দ্যাট মিন্স হাফ অফ কিউ ভি। এটা যে তোমার ধারকের কৃতকার্য বা এটাই এখানকার স্থিতিশক্তিরূপে সঞ্চিত হবে। যেহেতু এই কৃতকার্যই ওই ধারকে স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয়, স্থিতি শক্তিরূপে সঞ্চিত হয়, তাই ধারকের স্থিতিশক্তি so the potential energy of the capacitor কত? যে হাফ ইন্টু কিউভি, সেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? হাফ ইন্টু, যেহেতু আমরা জানি সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি বা কিউ ইজ ইকুয়ালস টু সিভি, সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা এখানে লিখতে পারি কিউ এর জায়গায় লিখতে পারি কিউ ইকুয়ালস টু সিভি ইন্টু ভি বা হাফ অফ সিভি স্কোয়ার। আর কি লিখতে পারি আমরা এটাকে? আর আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এটা একটা রাশিমালা হাফ অফ কিউভি, এটা একটা রাশিমালা হাফ অফ সিভি স্কোয়ার, আর একটা রাশিমালা আছে আমরা ভি এর পরিবর্তে কি লিখতে পারি বলো তো? এবং আমরা এখানে ভি এর পরিবর্তে লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ এখানে যে বসিয়ে দিই, তাহলে কী পাবে? ইউ ইজ ইকুয়ালস টু আমরা কি জানি যে হাফ অফ কিউ ভি
বা হাফ অফ কিউ ইন্টু কিউ বাই সি, দ্যাট মিনস হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। দিস ইজ দ্য অ্যানাদার ফর্মেশন অফ পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জড ক্যাপাসিটর। তাহলে আহিত ধারকের সঞ্চিত শক্তির রাশিমালাগুলি হচ্ছে কি যথাক্রমে হাফ অফ সিভি স্কোয়ার। এটা সব থেকে গুরুত্বপূর্ণ রাশিমালা, কারণ ম্যাক্সিমাম ম্যাথামেটিক্স করতে গিয়ে আমাদের এই শক্তি রাশিমালাটি লাগবে। তাহলে যেটা দেখলাম যে কোনো পরিবাহী পদার্থকে যদি আমরা আধান দেই তাহলে তার বিভব বৃদ্ধি পায়। এই বিভব বৃদ্ধি পেতে গিয়ে যে কার্য করতে হয়, মানে কোনো পরিবাহী পদার্থকে আধান দিতে গিয়ে আমাকে যে কার্য করতে হবে, সেই কার্যটাই পরিবাহী পদার্থের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। কোনো পরিবাহী পদার্থকে আধান দিলে তার বিভব বৃদ্ধি পায়। বিভব বৃদ্ধি মানে তার কি স্থিতিশক্তি, বা আমাকে পরিবাহী পদার্থকে আধান দিতে গিয়ে এক্সট্রা যে কার্য করতে হবে, এমনি তো আধান ওখানে যেতে পারবে না, সে যন্ত্র দিয়েই হোক বা ইলেকট্রিক্যাল সার্কিট দিয়েই হোক বা কোনো একটা বস্তু দিয়েই হোক, যখন কার্য করতে হবে সেই কার্য সেই বস্তুতে, সেই পরিবাহী পদার্থে স্থিতিশক্তিরূপে সঞ্চিত হবে। তাহলে আমরা বললাম, ধরা যাক কোনো পরিবাহী পদার্থের মধ্যে কিউ পরিমাণ আদান প্রদান করলে তার বিভব বৃদ্ধি পায় ভি। যখন পরিবাহী পদার্থে কোনো আদান ছিল না তখন তার বিভব ছিল না, যখন পরিবাহী পদার্থে কিউ পরিমাণ আদান দেওয়া হলো ফাইনালি তখন বিভব বৃদ্ধি পেল। তাহলে গড়ে কতটা বিভব বৃদ্ধি পেল, যে ভি অ্যাভারেজ ইকুয়ালস টু ইনিশিয়াল পোটেনশিয়াল ফাইনাল পোটেনশিয়াল বাই 2, আর মোট আদান কতটা, মোট আদান হচ্ছে তোমার ইনিশিয়াল চার্জ প্লাস ফাইনাল চার্জ। সো আমরা জানি যে কোনো পরিবাহীর কৃতকার্য কত, পরিবাহীতে কৃতকার্য হচ্ছে গড় বিভব ইন্টু মোট আদান। তো গড় বিভব কত, ভি অ্যাভারেজ ইন্টু টোটাল চার্জ। So if we put the value of V average into total charge from the above information, then we can write the work done of the charged conductor is equals to half of V into initial charge plus final charge, that means half of QV. So আমরা বলতে পারি যেহেতু এই কার্য পরিবাহীতে স্থিতিশক্তির উপর সঞ্চিত হয়, হ্যাঁ, stored এনার্জিতে কনভার্ট হয়, so we can write the potential energy of the charged conductor. We can write the U is equals to half of QV. The another formation of potential energy we can write U is equals to half CV square and U is equals to half of Q square by C. তো এই রিলেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাথামেটিক্সে করতে গিয়ে আমাদের এই রিলেশনটা অনেক সময় কাজে লাগবে। দেখো এটা সাধারণভাবে হয়ে গেল, এটাকে আমরা ক্যালকুলাস দিয়েও করতে পারি, ঠিক আছে। আমি জাস্ট খুব শর্টলি তোমাদের অ্যানাদার মেথডে বা ক্যালকুলাস দিয়ে এই ফরমেশনটা একটু দেখানোর চেষ্টা করছি, তারপরে আমরা অন্য কোনো টপিক্সের দিকে যাব। তাহলে আমরা এই বিষয়টাই দেখব কি, উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস বা ক্যালকুলাসের সাহায্যে আমরা এই বিষয়টাই দেখব, অ্যানাদার মেথড, কারণ ক্যালকুলাসটা দিয়ে জানাটাই ভালো আমার মনে হয়। তো আমরা বলছিলাম যে ধরা যাক, আমি আর লিখছি না, পুরো বিষয়টা বললাম যে ধরা যাক কোনো একটা পরিবাহী পদার্থকে আমরা স্মল কিউ পরিমাণ আধান দেওয়ায় তার বিভব বৃদ্ধি পায় স্মল ভি। সুতরাং আমরা কি জানি, সো উই ক্যান রাইট স্মল ভি ইজ ইকুয়ালস টু কিউ বাই সি। ধারকত্ব সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি, যেহেতু ওই পরিবাহী ধারকত্ব কত হচ্ছে কি তোমার সি, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, কোনো পরিবাহীতে যখন আমরা আধান দেইনি তখন তার বিভব ছিল না, যখন আধান অল্প পরিমাণ দিলাম তখন তার বিভব কত হলো ভি। এবার আমি ধরে নাও ওই পরিবাহী পদার্থকে কিউ থেকে আবার ডিকিউ পরিমাণ আধান আমি ওই পরিবাহী পদার্থকে দেবো। যখন আমি ডিকিউ পরিমাণ আধান দিতে যাব তখন আর একটু বিভব বৃদ্ধি পাবে, মানে ডিকিউ পরিমাণ আধান দিতে গেলে ওই পরিবাহী পদার্থটা এই ডিকিউ পরিমাণ আধানকে বিকর্ষণ করবে। কেন? তার কারণ এখন ওই পরিবাহী পদার্থের মধ্যে কিউ পরিমাণ আধান এখন রয়েছে। দেখো বিষয়টা হয়তো বুঝতে পারলেন না। আমি বললাম এটা একটা পরিবাহী পদার্থ, যে পরিবাহী পদার্থে প্রথমত কোনো চার্জ ছিল না, কোনো বিভব ছিল না। এখন যখন আমি ওই পরিবাহী পদার্থে কিউ পরিমাণ আধান দিলাম তখন ওই পরিবাহী পদার্থের বিভব ভি বৃদ্ধি পেয়েছে। ভি ইকুয়ালস টু কি, স্মল কিউ আপন ক্যাপিটাল সি। সি ইজ দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য কন্ডাক্টর। এবার আমি যেটা বলছি, এখন এইটা দেওয়ার ফলে এটা বিভব বৃদ্ধি পেয়েছে। আবার যদি আমি স্মল ডি কিউ মানে অল্প অল্প পরিমাণে আদান, আমি ক্যালকুলাস মানে কি অল্প অল্প পরিমাণে আদান দেবো, অল্প অল্প পরিমাণে বৃদ্ধি পাবে বিভব। আবার যদি আমি এখানে ডিকিউ পরিমাণ আদান আমি অ্যাডপ্ট করতে চাই বা অ্যাড করতে চাই, তাহলে
দেখা যায় এর বিভব আরও বৃদ্ধি পাবে। কিন্তু এই ডিকিউ পরিমাণ আধানকে এখানে নিয়ে আসতে গেলে একটা কার্য করতে হবে। কেন? তার কারণ এখানে অটোমেটিক্যালি এখন কিউ পরিমাণ আধান স্টোর আছে। তাহলে এই কিউ এবং এই কিউ সেম চার্জ, পরস্পর বিকর্ষণ করবে, আর বিকর্ষণের বিরুদ্ধে কার্য করতে গেলে সেই কার্যটা ধনাত্মক এবং সেটা স্থিতিশক্তির রূপে সঞ্চিত হয়। যেমন অবিকর্ষের বিরুদ্ধে কার্য করা মানে কি, সেটা কি সেই বস্তুতে স্থিতিশক্তির রূপে সঞ্চিত হওয়া। তাহলে আমরা দেখলাম কি যে এই ডিকিউ পরিমাণ আধানকে আধানকে পরিবাহীতে প্রদান করতে ডিডব্লিউ পরিমাণ ধনাত্মক কার্য করতে হয়। ধনাত্মক কার্য স্থিতিশক্তির উপর সঞ্চিত হয়, কার্য করতে হয়। অর্থাৎ সেই কার্য কত? ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু, আমরা ডিকিউ পরিমাণ চার্জকে নিয়ে গেলাম কার বিরুদ্ধে? না, ভি এর বিরুদ্ধে। আমরা জানি যে ভি ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ, অথবা ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু ডিডব্লিউ বাই ডিকিউ। তো ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু ভি ইন্টু ডিকিউ, সেটাই আমরা বলছিলাম যে এটাকে আমরা লিখতে পারি যে ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু ডিকিউ ইন্টু ভি। তাহলে ভি বিভব প্রভেদের বিরুদ্ধে যদি আমরা ডিকিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কার্য করতে হবে ডিডব্লিউ। ঠিক আছে, এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। মানে ইনিশিয়ালি আমরা কি বলতে পারি, যখন প্রাথমিক চার্জ আই ইজ ইকুয়ালস টু 0, তখন এখানকার ইনিশিয়ালি ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু 0। ফাইনালি আমরা কি বলতে পারি? ফাইনালি আমরা বলতে পারি যখন ফাইনাল চার্জ আমরা আস্তে আস্তে অ্যাডপ্ট করতে করতে কিউ এফ ইজ ইকুয়ালস টু কিউ পরিমাণ দিলাম, তখন সেই ওয়ার্ক ডান কিউ এফ ইজ ইকুয়ালস টু বৃদ্ধি পেতে কত হবে? যে মোট কার্য হবে তোমার ডাব্লিউ। তাহলে আমরা কি বলতে পারি যে টোটাল কার্য কত হবে? যে ইনিশিয়াল কার্য হবে তোমার ডব্লিউ আই থেকে ফাইনাল কার্য ডব্লিউ এফ পর্যন্ত বৃদ্ধি করতে গিয়ে আমাদের ডিকিউ পরিমাণ করে আমরা ডিডব্লিউ পরিমাণ করে আমরা কার্য বৃদ্ধি করছি। ইন্টিগ্রেশন অফ তাহলে ইন্টিগ্রেশন অফ চার্জ কত হবে? চার্জ আছে তোমার ইনিশিয়াল চার্জ তোমার কিউ আই থেকে কিউ এফ পর্যন্ত বৃদ্ধি করতে হবে। আচ্ছা, ভি সমান কি বলতো? এখানে ফ্রম 1 থেকে আমরা লিখতে পারি ভি ইজ, আমরা কি লিখতে পারি ভি ইন্টু ডি কিউ। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন করলে আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে এখানে কৃতকার্যটা আমরা পেয়ে যাব। সেই কৃতকার্যটা হবে তোমার ডব্লিউ ফাইনাল মাইনাস ডব্লিউ ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু 0 টু কিউ পর্যন্ত স্মল কিউ বাই সি ডি কিউ। তাহলে আমরা বলতে পারি 1/c বেরিয়ে গেল, কিউ ডি কিউ 0 টু ক্যাপিটাল কিউ। তাহলে আমরা বলতে পারি সি ইন্টু 1/c ইন্টু এটা কত হবে? কিউ স্কোয়ার বাই 2, লোয়ার লিমিট 0 আপার লিমিট কিউ। তাহলে আমরা বলতে পারি যে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি, এবং আমরা এই রিলেশনটা পেয়ে গেলাম। সেখান থেকে আমরা সমস্ত রিলেশন পাবো কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু সিভি তার হোল স্কোয়ার ইন্টু সি। দ্যাট মিনস উই ক্যান রাইট যে হাফ ইন্টু সিভি স্কোয়ার। আর কি বলতে পারি আমরা? সি এর মানটা বসিয়ে দিই, তাহলে কি লিখতে পারি? আমরা বলতে পারি হাফ ইন্টু কিউ স্কোয়ার। সি মানে কি? সি মানে কিউ বাই ভি। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু কিউ ভি। তাহলে এই হচ্ছে কি তোমাদের ম্যাথামেটিক্যাল ফর্মালিজম, যেটা আমরা বলতে পারি এই কৃতকার্যটা কত হবে? ডব্লিউ মাইনাস 0, দ্যাট মিনস ডব্লিউ। এই ডব্লিউটা কি এখানে স্থিতিশক্তির উপরে সঞ্চিত হবে, যেটা কি ইউ বলতে পারি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু দিস। তো যাই হোক, এটা একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস।
তোমরা এই পর্যন্ত দেখো, আমরা পরবর্তী লেকচারে পরবর্তী কী টপিক রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।